সুলতান, নবিরা আহমেদ, এই চারটা। তো আমরা বাংলাদেশের গুলো মোটামুটি সবাই একটু একটু জানি, বিদেশি গুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। এখন লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে ম্যাম আপনি কিছু বলতে পারবেন? করছেন গতদিন যে আমরা শুরু করছিলাম, কোনো কিছু দেখছিলেন? বেত আছে, বেত কাজে লাগাবো আপনার ক্ষেত্রে আজকে। আমি বিদেশিদের বলতেছিলাম হচ্ছে 1 2 3 4 5টা আছে, হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। 4টা বাদ দিছিলাম, হ্যাঁ 4টার মধ্যে আরো কয়েকটা বাদ দিব। আপাতত যেই কটা আছে সেই কটা আমাদেরকে পড়তে হবে। আমরা সামনের দিনে একটা একটু প্রতিযোগিতা করি, সামনে বা যেদিনই হোক, যে আপনাদেরকে আমি হচ্ছে আপনারা যারা যারা ক্লাসে উপস্থিত থাকবেন বা যারা অনলাইনে থাকবেন তাদের হচ্ছে ছোটখাটো একটা মৌখিক পরীক্ষা, যেমন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পল সেজান, পাবলো পিকাসো, ভ্যান গগ। এর মধ্যে ম্যাক্সিমাম শিল্পী দেখা যাচ্ছে যে আমরা 5-7টা করে কাজ জানবো, কাজের থিম গুলা জানবো, তাদের জন্মস্থান কোথায়, তাদের বেড়ে ওঠা কোথায়, বা তারা কোন কর্মের সাথে যুক্ত ছিল, এই ধরনের প্রাসঙ্গিক কিছু বিষয়গুলো আমরা নিয়ে আরেকদিন হচ্ছে মৌখিক একটা পরীক্ষা নিব, কেমন? তো লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে কারো ধারণা নাই, বলতে গেলে এক কথায় কারো ধারণাই নাই। এটা খুব খারাপ একটা ব্যাপার। ঠিক আছে, আমরা আপনাদের শীট থেকে একটু একটু দেখি, একটু পড়ি সবাই মিলেই, অল্প একটু, নাহলে আপনাদের অভ্যাসগুলো তৈরি হচ্ছে না। লিওনার্দো দা ভিঞ্চির পেশাগত জীবন হচ্ছে 1476 থেকে 1513। আদালতের নথি থেকে দেখা যায় একবার লিওনার্দো সহ আরো 3 জন যুবককে সমকামিতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং তারা বেকসুর খালাসও পেয়েছিল। এরপর 1476 সাল পর্যন্ত তিনি কি করেছিলেন, কোথায় ছিলেন তা কিছু জানা যায়নি। ধারণা করা হয় পরবর্তীতে 1448 থেকে 1478 থেকে 1481 পর্যন্ত লিওনার্দো তার নিজের ওয়ার্কশপে কাজ করতেন। তিনি 1478 সালের চ্যাপেল অফ সেন্ট বার্নার্ড ও অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি এবং 1481 সালে মক্স অফ সান ডোনাটো স্ক্যাপিটো আঁকার দায়িত্ব পান। এগুলো হচ্ছে চিত্রকলা। হ্যাঁ, ভাসারির মতো লিওনার্দো সে সময়ের সেরা সঙ্গীতজ্ঞ ছিলেন। 1442 সালে তিনি ঘোড়ার মাথার আকৃতির একটি বীণা তৈরি করেছিলেন। বীণা মানে তো বোঝেন, বাঁশি। লরেঞ্জো দা মেডিসি লিওনার্দোর হাতে এই বীণা উপহার স্বরূপ মিলানের ডিউক লুদোভিকো এল মোরো এর কাছে পাঠিয়েছিলেন শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য। এই সময় লিওনার্দো ডিউকের কাছে একটি চিঠি লিখেন, যাতে ছিল তার উদ্ভাবিত বিভিন্ন চমকপ্রদ যন্ত্রের বর্ণনা। তিনি এই চিঠিতে নিজের চিত্রশিল্পী পরিচয়ের কথা উল্লেখ করেন। লিওনার্দো 1482 থেকে 1499 সালের মধ্যবর্তী সময়ে মিলানে কাজ করতেন। এখানে তিনি ভার্জিন অফ দ্য রকস এবং দ্য লাস্ট সাপার ছবি দুটি আঁকার দায়িত্ব পান। এই দুটো একটু টিক দিয়ে রাখেন যদি সিট থাকে আপাতত। এই দুটো এতটা গুরুত্বপূর্ণ যে আপনারা লাইফে যতদিন এর সাথে যুক্ত থাকবেন, চারুকলার সাথে, ততদিন আপনারা কোথাও না কোনো জায়গায় এই দুইটা পাবেন। একটি হচ্ছে দ্য লাস্ট সাফার, 51 না 5 পেজ, 5 পেজের একদম নিচের প্যারাতে, আর একটা হচ্ছে দ্য ভার্জিন অফ দ্য রকস। এই ভার্জিন অফ দ্য রকস কোনটা জানেন? ভার্জিন অফ দ্য রকস, ভার্জিন মানে তো হচ্ছে পিওর, পবিত্র, তাই না? ভার্জিন বলতে বোঝায় যে ধরেন একটা পলিথিন দেখলেন আপনি, একটা পলিথিন হচ্ছে লাল পলিথিন, একটা সাদা পলিথিন। এখন সাদা পলিথিনটাকে বলা হয় ভার্জিন, মানে এটা একবারেই তৈরি হয়ে একবারেই উৎপাদনে আসছে। কিন্তু লালটা, যেগুলো কালারফুল পলিথিন, সেগুলো কখনো ভার্জিন থাকে না, কারণ হচ্ছে এগুলো রিসাইকেল, পুনরায় ব্যবহার হয়। তো এই ভার্জিন বলাটা হচ্ছে যে দ্য রকস অফ দ্য ভার্জিন অফ দ্য রকস। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাহিনী জানেন? কি?
পাথরের কোনো কাহিনী আছে? মিরাজের কোনো কাহিনী পড়ছিলেন? তুমি জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিরাজে গমন করছিল না আল্লাহর সাথে সাক্ষাতে? এই জন্য তো প্রথমে কি একটা নির্দিষ্ট একটা জায়গায় গেছিল, একটা পাথরের চূড়াতে গেছিল, যেটাকে বলা হয় ডোম অফ দ্য রকস, তাই না? মনে আছে? ওটা ইংরেজিতে বলে হচ্ছে ডোম অফ দ্য রকস, আর বাংলায় কি বলেন? ম্যাম মারা উচিত কিন্তু আপনাকে, অবশ্য আমাকে মারা উচিত, আমি জানি না। যাই হোক, এই ভার্জিন অফ দ্য রকস কে নিয়ে অনেক কাহিনী আছে। খ্রিস্টানরা যেমন তাদের মতো করে হচ্ছে বিভিন্ন মুভি তৈরি করছে, হিন্দুরাও এটা নিয়ে বিভিন্ন কাব্য গ্রন্থ বা অন্যান্য কিছু তৈরি করছে। আর মুসলিমদের দেখবেন যে ইসলামী গ্রন্থগুলাতে অনেক সময় ইউটিউবে দেখতে পাবেন এই যে মিরাজের যে গমনের আগে যে একটা পাথরের উপরে চড়ছিল বা ইয়েটে করছিল, এটা নিয়ে অনেক কাহিনী আছে। মানে ইংলিশটা বা খ্রিস্টানরা বলে হচ্ছে দ্য ডোম অফ দ্য রকস, ডোম অফ দ্য রকস, রকস মানে কি? পাথর। আর এটা করছিল লিওনার্দো দা ভিঞ্চি, করছিল ভার্জিন অফ দ্য রকস। এই ভার্জিন অফ দ্য রকস হচ্ছে বিখ্যাত একটি শিল্পকর্ম লিওনার্দো দা ভিঞ্চির। পৃথিবীতে আপনারা যেখানেই থাকেন, এটা যদি এটার সাথে যুক্ত থাকেন তাহলে এটা মনে রাখতে হবে। আমরা লিওনার্দো দা ভিঞ্চির কি জানি? একটা শিল্পকর্মের নাম বলতে পারবো? হ্যাঁ, মোনালিসা। এটা বলতে আপনারা তখন লেট হচ্ছে কেন? মোনালিসা, তার মধ্যে একটি হচ্ছে, আরেকটি হচ্ছে ভার্জিন অফ দ্য রকস, আরেকটা হচ্ছে দ্য লাস্ট সাফার। এই তিনটা জিনিস আসলে ভোলার না। ধরেন এই যে এই জিনিসগুলো যদি আপনারা আজকে একটু দেখে আসতেন না, তাহলে আপনাদের বোঝাটা অনেক সুবিধা হতো। আমি কিন্তু গতদিন আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে বাসায় সবাই একটু করে দেখবেন। আমরা এতটা ব্যস্ত থাকি যে কোন রকমে স্যাররা তো আছেই, আমাদেরকে পার করে দিবে, কোন রকমের সার্টিফিকেটটা নিয়ে এখান থেকে চলে যায়। ম্যাম এই করলে কি হবে বলেন? আপনাদেরকে একটু পড়তে হবে। এটা চাইরে নাইরে করার জন্য কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, মানে আমাকেও ফলো করেন, স্যাররা যা বলতেছে, অফিস থেকে যা বলতেছে সেটা ফলো করেন। কারণ এটা যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না, আবার যতটা কঠিন মনে করতেছেন ততটা কঠিনও না। আই মিন এটার সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে, এটাকে ভালোবাসতে হবে, নাহলে আপনাকে ধরা দেবে না। হ্যাঁ, একে সময় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু একে ভালোবাসতে হবে। আচ্ছা, তারপরে 1493 থেকে 1495 মধ্যে অধীনস্থদের মাঝে ক্যাটরিনা নামে এক মহিলার নাম পাওয়া যায়। 1495 সালে এই মহিলাটি মারা যান। সে সময় তার শেষকৃত্যের খরচ দেখে ধারণা করা হয় তিনি ছিলেন লিওনার্দোর মা। সালভাদর মুন্ডিডোস, দ্য লাস্ট সাফার, দ্য ভিঞ্চি কোড, টেম্পলেট। আচ্ছা, এই ভিঞ্চি কোডের তো নাম শুনছেন না? ভিঞ্চি কোডের কোনো বই পড়েনি জীবনে? জীবনে কি করলা? অবশ্যই দ্য ভিঞ্চি কোড এর কয়েকটা সিরিজ আছে। ভিঞ্চি কোড জীবনে একটা বার হলো পড়বা, মনে থাকবে? ভিঞ্চি কোড মানে জীবনে অনেক কিছু শিখতে পারবো যদি ভিঞ্চি কোড পড়ো। আমি ক্যাম্পাসে গিয়েই হচ্ছে শিখি যে ভিঞ্চি কোড নামে একটা বই আছে যেটা পড়তে হবে বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা আমাকে কি করলি, এখন বই পড়িস নি? তেমন আমি তো হুমায়ুন আমাদের বই পড়ছি প্রায় 100 বেশি, যে ওইসব বই পড়ে কিছু হবে না লাইফে। ভিঞ্চি কোড বইটা পড়বি। ভিঞ্চি কোড নিয়ে মুভি আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও কিছু কাহিনী আছে এর মধ্যে, বুঝছেন? কারণ খ্রিস্টানরা আমাদের কোরআন শরীফকে হচ্ছে গবেষণা করতো, করে ওরা বিভিন্ন কিছু আবিষ্কার করে, আর আমরা হচ্ছে তাদের আবিষ্কার গুলাই হচ্ছে পুরোপুরি একটু একটু শুনি। ও আচ্ছা এই ঘটনা, কিন্তু আমরা নিজেরা কখনোই সেটা জানি না। ইতিহাস গড়া এই ছবিটি যীশু খ্রিস্টের, দা ভিঞ্চি কোড, এটা পড়বো অবশ্যই। হ্যাঁ, ছবিতে দেখা যাচ্ছে তিনি এক হাত তুলে রয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য, অন্য হাতে একটি স্টফিকের গোলক। সালভারের মুন্ডি, ওরসদের অর্থ বিশ্বের পরিত্রাতা। আচ্ছা যাই হোক, এইটা আমি সম্পর্কে পরে বলছি, একটু ছবিটা আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে দা ভিঞ্চি কোডের যে ছবি, সালভাদর মুন্ডি, এটা
আচ্ছা নিচে ওই নিচেরটা পরে দেখাচ্ছি। না না না, এটা কোনো সমস্যা না। আপনারা সম্পৃক্ত হচ্ছেন না বা ভাবতেছেন যে অনেক কঠিন, তাই মনে হচ্ছে কঠিন। এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এইটা, এই লোক, এটা হচ্ছে তার মোনালিসা। তো দেখছেন না? তা দেখছি স্যার, মোনালিসা দেখছি। মোনালিসা কে ছিল? এটা একটা ব্যবসায়িকের ওয়াইফ, এর খ্যাপ, আমরা যে খ্যাপ গুলা মানি না, এটাও তার ছিল একটা খ্যাপ। তাছাড়া তো মহিলাদের এই হঠাৎ করে ছবি আঁকার কথাটা। আচ্ছা, বিশ্লেষকদের ধারণা 1505 সালের কিছু পরে ছবিটি এঁকেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ভিঞ্চি। অনেকদিন লক্ষ্য চক্ষুর অন্তরালে থাকার পর 2005 সালে ছবিটি প্রকাশে এলে ব্যাপক শোরগোল পড়ে যায়। 2013 সালে ছবিটি 12,75,00,000 কিনে নেন রুশ সংগ্রাহক এবং ফুটবল ক্লাব এসএস মোনাকোর মালিক দিমিত্রি রাইবোলোভেল। প্রকৌশলী এবং উদ্ভাবন একটি উড়ন্ত মেশিনের সাহায্যে একটি নকশা, ফ্রান্স, প্যারিস এত ইনস্টিটিউট। আচ্ছা দেখেন, লিওনার্দো সম্পর্কে আপনাদেরকে একটু একটু শর্টকাট বলে রাখি। আমাদের শরীরের, এটা আমি এর আগেও বলছি, আমাদের শরীরের যে হাড়, এই হাড়গুলার প্রথম গণনা এই লিওনার্দো দা ভিঞ্চি করেছিল। তো কিভাবে জানেন? এই কবর থেকে রাত্রে চুরি করে লাশ তুলতো। লাশ তোলার পর সেগুলোতে এক প্রকার কেমিক্যাল মিশাতো। কেমিক্যাল মিশানোর পরে সব মাংসগুলা গলিয়ে ফেলে হাড়গুলা রাখতো। হ্যাঁ, সেই আমাদের শরীরে যে এতগুলো হাড়, আমরা প্রথম তার কাছ থেকে শুনি, প্রথম তার কাছ থেকে শিখি কোন হাড়টা কেমন। চিকিৎসা বিজ্ঞানে প্রথম তার হাত ধরে আসে। ওকে, শুধু এটা না, চিকিৎসা ক্ষেত্রে বহু কিছুর অবদান লিওনার্দো দা ভিঞ্চি। যদি তার সম্পর্কে আপনি পড়তে চান, একটু ডিটেলস পড়তে হবে। পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হওয়া যায় কোন কার কিছু পড়ে জানেন? কারো জীবনী পড়ে বা কারো ব্যক্তিত্ব পড়ে। তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, যে উনার ব্যক্তিত্ব কি ছিল, ওনার জীবনী কি ছিল, বা উনি কি স্টাইলে চলেছে। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। যখন আমরা এগুলো সম্পর্কে জানবো, তখন আমাদের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে যে প্রতিটা মানুষই তার পার্সোনাল জায়গা থেকে অনেক কিছু করতে পারে। সেটাই হচ্ছে ভিঞ্চি প্রতিটা পদে পদে প্রমাণ রেখে গেছে। ভিঞ্চি শুধু যে আপনার এই যে হাড় হুড্ডির কাজ করতে তা না, ওনার কিছু বিখ্যাত যে ছবি, এই যে ছবিটা 2005 সালে 12,75,00,000 একে 120 দিয়ে গুণন করেন, যেটা হয় সেটা হচ্ছে ছবির দাম 12,75,00,000, কয়েক বিলিয়ন টাকা। মানে বোঝেন, এটা একটা ছবি, এর এরকম অগণিত ছবি আছে। আচ্ছা, তারপরে দেখেন, এই যে উড়োজাহাজ যে উড়ে আকাশে, জাহাজ যে চলে, প্লেন, এই প্লেনের যে পুরোপুরি ড্রয়িং এবং হচ্ছে নকশা, এটা কিন্তু ভিঞ্চিরই করা। আমরা কি জানতাম এটা? জানেন ম্যাম? এই যে প্লেন যে উঠতেছে, এই প্লেনের নকশা হচ্ছে ইনি করছে, এই ভিঞ্চি করছে। আমরা জানি না, তাই না? নকশাটা দেখা, প্রথম পৃথিবীর প্রথম নকশা হচ্ছে এটা। না না, এমনি প্লেন, এটা হচ্ছে পৃথিবীর প্রথম নকশা, এটাই। কিন্তু আমরা মনে করেন কেউ জানি না, জানি? আজকে যদি এগুলো না বলতাম তাহলে জানতেন না। এটা দিয়ে কাজ চালাই, তাই না? থাক, এটা দিয়ে মারবো একটু পরে। আচ্ছা, তারপরে আরেকটু পড়ি। আমরা একটাই পড়বো, হ্যাঁ, অন্যগুলো সম্পর্কে একটু ধারণা দিব যে ভিঞ্চি যে আসলে কি ধরনের ব্যক্তিত্ব ছিল। আমাদের এগুলো কল্পনার বাইরে, আমাদের ধারণার বাইরে। আপনি চিন্তা করতে পারেন, সে 1400 যুগে সে মানুষের হাড়ুড্ডি কয়টা আছে না আছে, তখনই সে গবেষণা করে বের করে আজকে চিকিৎসা চলতেছে ওর থিওরি অবলম্বন করে। শুধু এগুলো না, ত্রিকোণমিতি, পরিমিতি, গণিত, বহু কিছুতে অবদান আছে যেগুলো এখন পর্যন্ত মানুষ অস্বীকার করতে পারে না, যে উনি ছাড়া কোনো উপায় নাই আমাদের। আকাশে প্লেন চলতেছে আমরা জানি না, অথচ এটি উনি তৈরি করে গেছে। শুধু জানি মোনালিসা ছবিটা হচ্ছে তার আঁকা, তাই না? তাছাড়া কিছু জানি না। এটা উনি যে আসলে কত বড় মাপের একজন ব্যক্তিত্ব, আমাদের ধারণার বাইরে। যদিও সে সমকামী ছিল, কিন্তু ওটা তাদের ধর্মীয় ব্যাপারটা আবার আলাদা, তাদের সাথে আমাদের সাথ নাই। সে কি করে গেছে সেটাই আমাদের একটা লক্ষণীয় ব্যাপার। লিওনার্দো দা ভিঞ্চি তার জীবদ্দশা প্রকৌশলী হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। লুডোভিকো মুরো নামক এক ব্যক্তিকে তিনি একটি চিঠি দিয়ে দাবি করেছিলেন যে তিনি একটি শহরের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন।
তারপর যখন তিনি ভেনিসে স্থানান্তরিত হলেন তখন সেখানে তিনি এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পান। সেখানে তিনি তার উদ্ভাবনী শক্তির পূর্ণ বিকাশ সাধন করেন। সড়কে বহিরাগত আক্রমণের থেকে রক্ষার জন্য একটি একটি স্থানান্তর হবে, এটা ভুল হয়েছে, স্থানান্তরযোগ্য ব্যারিকেড তৈরিতে সক্ষম হন, যার ফলে তিনি অনেক খ্যাতি অর্জন করেন। লিওনার্দো তার পত্রিকায় বিভিন্ন বাস্তব এবং অবাস্তব যন্ত্রের বর্ণনা দিয়েছেন, যার মধ্যে রয়েছে নানা রকম বাদ্যযন্ত্র। তিনি যে বাদ্যযন্ত্র বাজাইতেন এবং তৈরি করতেন, আবিষ্কার করতেন। মিস্টার বিলাস, হ্যাঁ, একটি যান্ত্রিক সৈন্য মানে রোবট, একটি যান্ত্রিক সৈন্য মানে রোবট, হাইড্রোলিক পাম্প, ডানার মোটর শেল, একটি বাষ্প কামান। দেখেন এগুলা তো আমরা আধুনিক যুগেও কিন্তু অনেক, হ্যাঁ, উনি অনেক প্রকার বাদ্যযন্ত্র, চিকিৎসা, ছবি আঁকা, উনি হচ্ছে এক কথায় অলরাউন্ডার, এক কথায় মাস্টারপিস অফ ইন দ্য ওয়ার্ল্ড, বুঝছেন? আমার থেকে একটু সামান্য বেশি। তিনি তার জীবনের একটি বড় সময় উড্ডয়ন সক্ষম যন্ত্র তৈরিতে ব্যয় করেন, মানে কি উড়োজাহাজ। তিনি তার জীবদ্দশায় উঠতে সক্ষম একটি যন্ত্র ডিজাইনে ব্যস্ত ছিলেন। তারই প্রদত্ত ডিজাইনে বর্তমান আধুনিক বিমান নির্মাণ সক্ষম হয়েছে। বুঝতেছেন কত বড় ঘটনা এটা? যে বিমান কে আবিষ্কার করছে? লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, তাহলে ম্যাডাম লাস্ট সাফার কার আঁকা? দ্য লাস্ট সাফার আমি একটু আগে পড়তেছিলাম, জানা নাই? একটু মেরে নেই, লাগতেছে না তো, কাজ করে করে ব্যথা হয়ে গেছে, না মারলে হচ্ছে না। আপনারা যে কথা শুনতেছেন না, দেখেন সেপ্টেম্বর 1513 থেকে 1516 পর্যন্ত অধিকাংশ সময় তিনি রোমের দশম পোপ এর অধীনে কাটিয়েছিলেন। অক্টোবর এত তারিখে রাজা ফ্রান্সিস প্রথম মিলান দখল করলেন এবং তখন লিওনার্দো তার অধীনে কাজ শুরু করেন। তিনি তখন রাজার বাসভবনের পাশেই ক্লস লুইস নামক ভবনে বসবাস করতে শুরু করেন। তখন সেখানে তিনি তার জীবনের পরবর্তী 3 বছর অতিবাহিত করেন। ক্লস লুইস ভবন ফ্রান্সে গিয়ে লিওনার্দো 1900 সালে মারা যান। আচ্ছা, ক্লস লুইস ভবনটা হচ্ছে এটা, এই ভবনটা এতটা গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট দেখার কাজে দেখলাম। মনে রাখবেন যে লাস্ট সাফার এবং ভার্জিন অফ দ্য রকস, এই দুইটা জিনিস আমরা কখনো ভুলবো না এবং এর বর্ণনা করতে হবে। ওকে, এইটা গেল আপনার হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। দেখেন এই সম্পর্কে কিছু জিনিস আপনাদেরকে বলি। এখন লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে যদি আমরা হচ্ছে লিখি বা পরীক্ষা আসে, তাহলে আমরা কি করব, তাই না? পানি খাওয়া অনেক পরে। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে যখন আমরা লিখবো তখন কি কি লিখবো? প্রথম কথা হচ্ছে জন্ম স্থান, তারপরে শৈশব, একটু শৈশব লিখবে না, একটু শৈশব, এটা একটা পয়েন্ট করলাম। শিক্ষা জীবন, হ্যাঁ, শিক্ষা জীবন, হালকা করে কর্মজীবন লিখবেন। আচ্ছা, এগুলো আমি হচ্ছে আপনাদেরকে মার্কসটা বলে দিই। দেখেন ম্যাম, এটার জন্য আপনাদের 2 মার্কসের মধ্যে কমপ্লিট করবেন এতটুকু। এই যে দেখেন, জন্ম স্থান শৈশব, জন্ম মৃত্যু শৈশব, এটার জন্য 2 মার্কের বেশি লিখবেন না। শিক্ষা জীবন সর্বোচ্চ 1 মার্কের জন্য যতটুকু লেখা যায় ততটুকু লিখবেন। কর্মজীবন যতটুকু লেখা যায় 1 মার্কের জন্য, শেষ। তার মানে এখানে আপনারা সর্বোচ্চ 4 মার্কস দিবেন, তার জন্ম, তার মৃত্যু, তার শিক্ষা জীবন, ওকে, তারপরে দিবেন তার হচ্ছে কর্মজীবন, এগুলোর জন্য মাত্র রাখবেন হচ্ছে 4 মার্কস। আচ্ছা, এমনি এর সম্বন্ধে যা যা লিখার সবই লিখলেন, কিন্তু এই কটা জিনিস শুধু লিখবেন 4 মার্কের জন্য। 4 মার্কের জন্য 1 পেজ বা 1.5 পেজ হলেই এনাফ, আর বেশি লেখার দরকার নাই, তাই না? এর বেশি লেখার দরকার নাই। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির আবিষ্কার বা তার কর্ম,
শিল্পকর্ম এবং তার অন্যান্য যে আবিষ্কারগুলা, ঠিক আছে, অন্যান্য আবিষ্কারগুলো এইভাবে লিখবেন। তার হচ্ছে আবিষ্কারের বলতে হচ্ছে তার চিত্রকলা, তার শিক্ষা, তার চিকিৎসা ক্ষেত্র, তার বিজ্ঞান। আমি লিখে দেই শিল্প, চিকিৎসা, বিজ্ঞান, অন্যান্য। দিয়ে এখান থেকে এটার জন্য দিবেন হচ্ছে, যদি 15 মার্কের কোশ্চেন হয় এটার জন্য দিবেন হচ্ছে 10 মার্ক। আমাদের এটার জন্য সব থাকবে। তাহলে এখন চিন্তা করেন আপনারা যে ওখান থেকে পড়লে কতটুকু হবে, এখান থেকে পড়লে কতটুকু হবে। এখন তার প্রথমে আমরা যেহেতু শিল্প নিয়েই পড়তেছি, আমাদের এটা শিল্প সেক্টর না, আমরা হচ্ছে শিল্প সম্পর্কেই মোটামুটি একটু আপনি বলতে গেলে 7 মার্ক শিল্পের জন্যই লিখবো। ওকে, শিল্পের জন্য 7 মার্ক লিখবো। তার সেক্ষেত্রে লিখবো হচ্ছে তার মুখ্য উল্লেখযোগ্য শিল্পকর্মগুলোর মধ্যে হচ্ছে মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য রক্স, দ্য কেমিস্ট, তারপরে আরো যে ভিঞ্চি কোড আছে, তারপরে তার চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞান, চিকিৎসার অন্যান্য। আরে আপনারা আমার কথা বুঝেননি। এই যে 10 মার্ক বললাম না, 10 মার্ক, এর মধ্যে শিল্পকলার জন্য 7 মার্ক রাখবেন, আর 3 মার্ক রাখবেন হচ্ছে চিকিৎসা, বিজ্ঞান আর অন্যান্য। যেটা বললাম ও যে শুধু চিকিৎসা বা বিজ্ঞানের ক্ষেত্রে ছিল তা ক্ষেত্রে না, একটু আমরা কি বললাম, বাদ্যযন্ত্র বললাম না, সে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র তৈরি করতো। তারপরে হচ্ছে আপনার ত্রিকোণমিতি, পরিমিতি, গণিতের ক্ষেত্রে তার অবদান বিশাল। তারপরে আরো কিছু দেখবেন, কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রি, জীববিজ্ঞান, এগুলোর ক্ষেত্রে তার অবদান আছে। এগুলো ওর সম্পর্কে আমাদের রিডিং করতে হবে। রিডিং করলে যখন আপনি মূল প্রেক্ষাপটটা বুঝে ফেলবেন তখন আপনি নিজের মতো করে লিখতে পারবেন। কিন্তু ধরেন অযথা এখানে যদি আমাদের 10 পেজ থাকে বইয়ে, 10 পেজ কি আমরা পড়তে পারবো, লিখতে পারবো? সম্ভব না তো। তার মানে কি করতে হবে, লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে এখানে যতটুকু লিখার আপনি নিজে বুঝতে পারবেন যে এগুলো সব বাদ, এগুলো একটু লিখলেই হবে। তার মধ্যে আমি কি বললাম, তার মধ্যে বললাম যে ও চিকিৎসা ক্ষেত্রে এই যে হাড়হুড্ডির, এটা খুব ভাইটাল একটা বিষয় না গোটা পৃথিবীতে। এটা আমরা পরীক্ষার খাতে লিখতে পারি 3 মার্কসের মধ্যে, কিন্তু 7 মার্কসের মধ্যে না। ওই যে উড়োজাহাজ, তারপরে আপনার গণিতের ক্ষেত্রে, তারপরে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে 3 মার্কস এনাফ না? ওগুলা লিখবেন। আর 7 মার্কের জন্য লিখবেন হচ্ছে শিল্প, তার যে শিল্পগুলো আছে, এই যে যেগুলোর নাম বললাম, শিল্পগুলো লেখার পর শিল্পগুলোর আবার একটু বর্ণনা দিতে হবে। মোনালিসা শিল্পকর্মটা কি ছিল, মোনালিসাটা কে ছিল, কত সালে আঁকা, বা এটার প্রেক্ষাপটটা কি, বা এটা কি রং দিয়ে, তেল চিত্রে না কি রং দিয়ে এটা আঁকা, বা ছবির বর্ণনা করতে গেলে কি কি দাঁড়ায় সেটা। তারপরে হচ্ছে লাস্ট সাফার সম্পর্কে লিখবেন, যে লাস্ট সাফার সম্পর্কে বিষয়গুলো ছিল এমন, এটা একটা হল রুমের মতন, এখানে অনেক মানুষজন বসে ছিল, একটা খাবার একটা আয়োজন করা হয়েছিল সেখানে, এই ধরনের একটা ইতালির রোমে একটা বিশাল একটা আয়োজন করে সেটার নাম দেওয়া হয়েছিল দ্য লাস্ট সাফার। তারপরে আপনার যে আরেকটা কি বলতাম, আরেকটা বলা হচ্ছে ডন অফ দ্য রক্স। হ্যাঁ, এটার একটু প্রেক্ষাপট গুলো লিখলেন, 3টা প্রেক্ষাপট লিখে আর অন্যান্য ছবিগুলোর একটু হালকা দিয়ে একটু বর্ণনা দিলেই হয়ে যায়। মানে তার আমাদের লেখার স্টাইলটা এমন হবে, ভূমিকা, যে লিওনার্দো দা ব্যক্তি কি ছিল, বা তার এখনো তার যে আবিষ্কারের কি বলবো, আবিষ্কারের যে সুফল এখনো মানুষ পাচ্ছে, এখনো তাকে আঁকড়ে কিন্তু আমরা ধরে রেখে সামনের দিকে এগোচ্ছি পৃথিবী। তারপরে লিখবো তার শৈশবকাল, তার শিক্ষা জীবন, অল্প অল্প করে 1 লাইন করে খালি প্যারা করে দিবেন। তার শৈশবকাল ছিল এমন, তার শিক্ষা জীবন ছিল এমন, তার কর্মজীবন ছিল এমন। তারপর তার আবিষ্কারের ক্ষেত্রে যাবেন, আবিষ্কারের ক্ষেত্রে গিয়েই চিত্রকলা সম্পর্কে প্রথমে লিখবেন। আবিষ্কার প্রথমে ভেবে লিখবেন যে তার আবিষ্কারের ক্ষেত্রে দেখতে গেলে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে বিজ্ঞান ক্ষেত্রে, তারপরে বা অন্যান্য ক্ষেত্রগুলোর ক্ষেত্রে এই অবদানগুলো অনস্বীকার্য। শিল্পের ক্ষেত্রে তারপরে পয়েন্ট দিয়ে দিয়ে আমরা লিখবো যে এই যে মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য রক্স, এগুলো একটু বর্ণনা দিয়ে, তারপর এছাড়াও যে অন্যান্য যেগুলো ছিল বাদ্যযন্ত্র, এই যে রসায়ন টসায়ন, এগুলো সম্পর্কে একটু বর্ণনা দিয়ে শেষ। মানে মাখামাখি করা যাবে না, আপনি এর সম্পর্কে যা বুঝবেন, যতটুকু আপনি ভিতরে নেবেন ঠিক ততটুকু প্রকাশ করবেন। কিন্তু সিস্টেমগুলো আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম। আমি বলে দিলাম ধরেন এই 10 পেজের মধ্যে 2 পেজ লেখার কথা বললাম, 8 পেজে আপনাদেরকে বাদ দিয়ে দিলাম, কথার কথা। এই জিনিসটা আপনারা নিজেরা বাদ দিতে পারবেন কখন জানেন? যখন একটা মানুষ সম্পর্কে আপনি জানবেন। কথার কথা, যদি
আমি আপনার সম্পর্কে জানি বা আমি আপনাদের সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে আপনার সম্পর্কে কি করব? আপনার জন্মটা কোন স্থানে হয়েছে, আপনি কিভাবে বেড়ে উঠেছেন, আপনার শিক্ষা জীবন, স্কুল জীবন কোথায় ছিল, বারন্ত কিশোর জীবনটা কোথায় ছিল, তারপরে আপনার আস্তে আস্তে বিয়ে কোথায় হয়েছে, বা চাকরি বাকরি কোথায় করতেছেন, তারপরে চাকরি করার পরে আপনি যে কিছু আবিষ্কার করছেন, সেই আবিষ্কারটা তো গোটা মানুষ জানে, সেই আবিষ্কার সম্পর্কে মোটামুটি একটু লিখে শেষ করে দিবেন। এখন ধরেন আপনি কোন বান্ধবীদের সাথে কোন রেস্টুরেন্টে খাইতে গেছেন স্বামীর টাকা চুরি করে, এগুলো তো আমার জানার দরকার নাই, আছে কি? নাই। এজন্য এগুলো নিয়ে আমার বলারও দরকার নাই। কিন্তু মূল যে বিষয়গুলো, প্রেক্ষাপটগুলো, সেটা আপনাকে জানতে হবে এবং লিখতে হবে। ম্যাম বুঝাতে পারছি আমি? তাহলে দেখবেন যে এই পড়াগুলো অনেক ইজি লাগছে, কিন্তু আপনি মুখস্থ করতে গেলে ধরা খেয়ে যাবেন। মুখস্থ আমরা করবো না, ঠিক আছে? তাহলে আমরা লিওনার্দো দা ভিঞ্চি শেষ করে একটু মাইকেল অ্যাঞ্জেলোতে যাই, এটা খুব ইম্পর্টেন্ট। মাইকেল অ্যাঞ্জেলোর বাড়িও কিন্তু ইতালিতে। পৃথিবীতে শিল্পের আমাদের যেমন, জি না, আপনার বিশেষ করে হচ্ছে গ্রিস, ইতালি, ফ্রান্স, ব্রিটিশ, হল্যান্ড, এই কটা জায়গা হচ্ছে শিল্পের জন্য খুব বিখ্যাত। আমাদের দেশে হাট বসে না, হাট, তরি তরকারির হাট, গরুর হাট, হ্যান হাট, ত্যান হাট, ওখানে ছবির হাট বসে। কতটা মজার না? হ্যাঁ ম্যাম, কিন্তু আপনাদেরকে মজার কথা বলি, আমাদের ভারতীয় উপমহাদেশ কিন্তু ওদের থেকেও আগিয়ে ছিল বা এখন আগিয়ে আছে শিল্প দিক থেকে, এটা কি জানেন? শুধুমাত্র আমাদের বাংলাদেশের শিল্পীর মানে মূল্যায়নটা যতটা হওয়া উচিত ছিল ততটা না, কিন্তু আমাদের যে উপমহাদেশের যে কালচারটা, সেটা আপনারা যে এই ইতালি বলেন বা হল্যান্ড বলেন বা অন্য যে জায়গাগুলো আছে, তাদের থেকে আমরা কোন অংশে পিছিয়ে নাই। কারণ এই আমাদের যে শিল্পকর্মের ধারা, আমাদের ধারা থেকে কিন্তু গ্রিসের যে গ্রিক সভ্যতা আমরা পড়ছি না, সেই গ্রিক সভ্যতা কিন্তু আমাদের উপমহাদেশের ধারাকে ফলো করতো। আবার গ্রিসকে ফলো করতে হচ্ছে রোম, এই যে ইতালি, ইতালি ফলো করতে হচ্ছে আবার গ্রিসকে। ঘুরে ফিরে তো আমাদেরটাই আসতেছে, আসতেছে না? তো আমাদের এই এই অঞ্চলের মানুষ হচ্ছে প্রচন্ড ট্যালেন্ট, কিন্তু উল্টাপাল্টা কাজে লাগায়, কোনো কাজের কাজ নাই, উল্টাপাল্টা ট্যালেন্ট, অরিজিনালি ট্যালেন্ট না। কারণ হচ্ছে যে যারা গর্ভবতী থাকে বাইরের দেশের মানুষগুলা, বিশেষ করে আপনার ইসরায়েলের কথা একটু বলি, এই লিওনার্দো দা ভিঞ্চিও মনে হয় ইয়ে ছিল, আপনার ইহুদি ছিল মেবি, আমার ভুলও হতে পারে, ভুল হলে আমি দুঃখিত, হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাটা আছে। তো ধরেন এই যে ইহুদিদের যারা, ইহুদিরা তো মানুষ, তাই না? এটা তো মুসলমানদেরই একসময় একটা অংশ ছিল, ওই দ্বন্দ্ব হয়ে এখন আলাদা হয়ে তারা হয়ে গেছে অন্য নাম, কিন্তু পৃথিবীতে টোটালটা তো মানব জাতি, একটাই তো জাতি, অন্য জাতি তো নাই। এখান থেকে জাস্ট ধর্মের কারণে বিভিন্ন বিষয় ভাগ হয়ে গেছে, কিচ্ছু না। তো এই যে এই মহিলাগুলা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে, তাদের ছেলে মেয়েগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে ট্যালেন্ট, মনে হয় জানেন কি এটা? হ্যাঁ, শুধু ইহুদিরা, খ্রিস্টানদের কিছু আছে, এরা এতটা ট্যালেন্ট, গোটা পৃথিবীতে এদের বাচ্চাদের মতো ট্যালেন্ট আর কেউ নাই। যখন মেয়েরা প্রেগনেন্ট থাকে, মা হতে চলেছে, তখন তাদেরকে গণিত শেখানো হয়, অঙ্ক শেখানো হয়, গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি মানে বিষয়গুলোকে তাদেরকে পড়ানো হয়। ওই ধরনের আর 1 কি 2 মাস আছে বাচ্চা প্রসব করার আগে, সে সময় তাদেরকে এগুলো পড়ানো হয়, গণিত শেখানো হয়। তাহলে কি হয় জানেন? বাচ্চা এত পরিমাণে ট্যালেন্ট হয় যেটা অসম্ভব। তার সুফল হয়তো আছে, পড়াশোনা করছেন কিন্তু অঙ্ক করছেন, তাহলে তো আপনার ছেলে অনেক ট্যালেন্ট, তাই না? তো এদের 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 বিষয়টা বলতেছি যে ওদের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে আপনার ওরা হচ্ছে প্রথম কোনো জিনিস হচ্ছে ফলো করে, তারপর যখন সেটা এত পরিমাণে ভালো মতো কমপ্লিট করে, যেটা অন্যান্য যুগের মানুষজন হচ্ছে ঈর্ষান্বিত হয় তাদেরকে দেখে। এই হচ্ছে যে এই ইতালি বা অন্যান্য জায়গার এদের হচ্ছে সিস্টেম, এটা সিস্টেম, বোঝা গেছে? দেখুন এই মাইকেল অ্যাঞ্জেলো, আপনার রেনেসাঁ যুগ তো মনে আছে কি? রেনেসাঁ যুগ যে পড়ানো হয়েছিল এর আগে মনে আছে? নাই? সামনে একটা বেত রাখবা, হ্যাঁ একটা বেত রাখা দরকার আছে, এরা খুব ফাঁকিবাজ। আচ্ছা যারা আসতেছে তারা আসুক, আপনারা তো আসতেছেন,
আপনারা তো একটু ভালোই সচেতন, আর একটু সচেতন হন, এটা তো আপনাদের জন্য সুবিধা, তাই না? এই যে মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে যতটুকু বললাম, সরি লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে, এখন পরীক্ষাতে আসলেও কিন্তু আপনি 10টা লাইন হলেও কিন্তু লিখতে পারবেন না? তো ওটাই বলতেছি, ওই পড়াটা যখন নিজে আপনি একবার 5 মিনিটের জন্য একবার রিডিং দিবেন, আপনার হয়ে যাবে। খালি ভুল যাবে কোথায়, সালটার গুলো ভুলে যাবেন, বর্ণনা কিছু ভুলে যাবেন। আচ্ছা, এই মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একই রকম কথা বলবেন। দেখেন আগের যুগে বিষয়গুলো কি হতো, একজন মানুষ এতগুলো প্রতিভা নিয়ে কেন প্রতিভার অধিকারী হতো, কেন জানেন? কেন? আমি প্রশ্ন করতেছি আপনাদের, কেন ম্যাম? এটা একটা ভাইটাল বিষয়, কারণ তখন স্থপতি ছিল এক ইঞ্জিনিয়ারই হচ্ছে কোথায় মাটিতে কতগুলো রড বসাতে হবে ওই জানবে, ওই আবার রং করবে, ওই আবার টোটাল কিছু করবে, নকশা করবে। আর এখন এই সেক্টরটা হচ্ছে সব আলাদা আলাদা হয়ে গেছে, তাই কিনা? এই জন্য সে সময় যে একজন পরিচিত, তখন তো শিক্ষার হারও কিন্তু এত ছিল, তখন দেখা যাচ্ছে যে এই যে আপনি 70 সালের পরের দিকে দেখেন, আমাদের বাংলাদেশে দেখেন, ওগুলার কথা তো হচ্ছে 500 বছর আগের কথা বলতেছি। 50 বছর আগেই দেখেন যে আমাদের একটা এলাকায় একজন শিক্ষিত লোক থাকলে অন্যান্য এলাকার মানুষ দেখতে আসতো, তাই তো? যেমন আমার আব্বার ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে আমার আব্বা যখন ম্যাট্রিক পাস করে বা ইন্টার পাস করে, এরকম বেশ কিছু ঘটনা ঘটছিল ওই সময়। তো তাহলে ওই লোক যখন এরকম 2-3টা গ্রামের মধ্যে একজন, তখন তো অন্যান্য মানুষজন একটা চিন্তা করবে, এই তুই শিক্ষিত মানুষ, তুই এটা আমাদের একটু এই কৃষিকাজে নতুন একটা যন্ত্র একটু ব্যবস্থা করতো, দেখতো আমাদের হাল চাষ করা একটু সহজ হয় কিনা। এভাবে কিন্তু নতুন নতুন আবিষ্কার গুলো হয়েছে তখন। হ্যাঁ, ওই তখন এই জন্যই দেখবেন যে একজন চিকিৎসক, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্টিস্ট, একজন শিল্পী, সবগুলাই একে অন্যের পরিপূরক। বোঝা গেছে? এই হচ্ছে তাদের ব্যাপার। তো এই যে মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি আর হচ্ছে পাবলো পিকাসো, এই তিনটা আমরা সবচেয়ে বেশি করে পড়বো, এবং এই তিনটা পড়তে আপনাদের সময় লাগবে হচ্ছে ওয়ানলি আধা ঘন্টা। আপনাদের তিনটা কমপ্লিট হয়ে যাবে ওয়ানলি আধা ঘন্টা। আজকে যারা অনলাইনে আছেন তারা কিন্তু একটা কথাও কিন্তু বলতেছেন না, আপনারা হয় বোবা হয়ে গেছেন অথবা কোনো সমস্যা হয়েছে। কোনটা ধরবেন বলেন তো? কথা বলতে হবে, কথা যদি আপনারা না বলেন, আমি তো ধরেন আমি নিজেই বোবা হয়ে যাব। একটু কথা বলবেন, বুঝতে পারছেন কি না বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, বা কোনো কিছুর কমতি হচ্ছে কিনা, আমাকে একটু বলবেন প্লিজ। তাই আমরা তিনটা জিনিস সবচেয়ে বেশি পড়বো, ম্যাম একটু লিখে নেন। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি আর হচ্ছে পাবলো পিকাসো, এই তিনটা হচ্ছে সবার আগে। তারপরে এর নিচে আর দুইটা অ্যাড করব পরবর্তীতে, ঠিক আছে? এর নিচে লিখেন হচ্ছে রাফায়েল আর ভ্যান গগ। এর নিচে লিখেন 1, 2, 3 এর পরে। আমি আপনাদেরকে সিরিয়াল করে দিলাম যে কিভাবে কি পড়বেন। লিওনার্দো দা ভিঞ্চি 1, মাইকেল অ্যাঞ্জেলো 2, পাবলো পিকাসো 3, পাবলো পিকাসো লিখছেন ম্যাম? রাফায়েল লিখছেন? রাফায়েল লিখেন তারপরে, আর লিখেন হচ্ছে ভ্যান গগ। ভ্যান গগ রাফায়েল আর ভ্যান গগ দুজনেই মেবি হচ্ছে হল্যান্ডের আর্টিস্ট। কাজ করতে করতে হাত ব্যথা মেরো খাবে, কি পরিমাণে কাজ করে, মানে তরকারি করতে করতে লাইফ শেষ হয়ে গেছে, তাই না ম্যাম? বাম হাত দিয়ে কাজ করছেন? ডান হাত দিয়ে? তাহলে বাম হাতে তো মারা যাবে। ও 2 হাতে? তাহলে আপনি ওটা নিজে নিজে নিয়ে আপনার এখানে একটা ম্যাথ দেন, আমি একটু শান্তি পাই।
এই ইয়ে সম্পর্কে এই মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু বিখ্যাত একজন ভাস্কর, হ্যাঁ, ম্যাডার অফ দ্য স্টেপ। এর কিছু কিছু মানে শিল্পকর্ম আছে যেগুলা এত পরিমাণে দাম, দেখা যাচ্ছে যে 8-10টা ছবি মানে একটা বাংলাদেশ কিনে নিয়ে যাবে। এই ছবিগুলোর এত দাম। কি আছে আপনারা এখনো বুঝবেন না, আপনারা বুঝতে বুঝতে আর 5 বছর পরে গিয়ে ছবিগুলোর মূল্য বুঝতে পারবেন। যদি চারুকলার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে 5 বছর পরে আপনারা এক একটা ছবির মূল্য বুঝতে পারবেন। তার আগে আপনারা হাজার চিন্তা করেও ছবি বুঝতে পারবেন না। ম্যাম আমাদের ক্ষেত্রে তাই হয়েছে যে আমরা তো চারুকলায় পড়তাম, তারপরেও বুঝতে পারিনি, 4-5 বছর পরে গিয়ে বুঝতাম ও আচ্ছা এইটাই তো এই ছিল কাহিনী। ছবির বর্ণনার কথা বলতেছি, ছবিগুলো দেখে 5 বছর পরে গিয়ে বুঝতে পারছি যে আসলে ছবিটা ও আচ্ছা এই ঘটনা। এগুলো ছবিগুলো এত ডেপথ, এক একটা ছবিতে আপনি ধরেন যে এরকম ঘটনা আছে যে এত সাল থেকে এত সাল পর্যন্ত যা যা ঘটেছে তার ডিটেলস, প্রেক্ষাপট, কে অন্যায়কারী, কে অত্যাচারিত, সব কিছু থাকে ডিটেইলি একটা ছবির মধ্যে। অত ছবি যে দেখবেন কিছু না, এরকম একটা ছবি আর কিছুই নাই, কিন্তু দেখবেন ডিটেইলিং সব আছে। ওর মধ্যে এমন কিছু কাহিনী আছে, ছবিগুলো এত দাম হবে কেন? বোঝা গেছে? ওই ছবিগুলো মানে এক একটা ব্যাখ্যা, একটা একটা মোনালিসা মানে 2-3টা বই। মনে হচ্ছে কি আছে, একটা মেয়ে জাস্ট একটু হাসছে না কাঁদছে, এরকম আমরা পড়ছি না ছোটবেলায়, না পড়েন নাই? হ্যাঁ, এই এতটুকুই তো, আর কিছু জানি আমরা? তাহলে এই ছবি এত দাম হবে কেন বলেন? কোন কারণ আছে? কোনো কারণ কিন্তু নাই। আছে, যখন আপনারা বোঝা শিখবেন তখন এটাকে বুঝতে পারবেন যে আসলে এটার মধ্যে কি আছে। যাই হোক, মাইকেল অ্যাঞ্জেলো কি জিনিস ছিল? এগুলো তো চিত্রশিল্প, উড়োজাহাজ, তারপর হচ্ছে বাদ্যযন্ত্র, চিকিৎসা, এগুলো পড়লাম। আর মাইকেল অ্যাঞ্জেলোর ঘটনা দেখেন, ওই সময় একজন ব্যক্তিত্ব, সে কি কি করতে পারে দেখেন। মাইকেল অ্যাঞ্জেলো যে কত বড় স্থপতি ছিলেন, একজন ভাস্কর্যবিদ ছিলেন, এটা বোঝা মুশকিল। কোন সময় উলঙ্গ কোন একটা শিল্প দেখছেন ইতালিতে, একটা শিল্পটা দেখছেন, কিন্তু শিল্পটা সম্পর্কে থাক, ওটা বাদ দিয়ে আমি, আপনারা একটু মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে পড়ার পরে তার কয়েকটা ভাস্কর্য নিয়ে পড়বেন। ইতালির বিখ্যাত একটা লোক এইভাবে দাঁড়ায় আছে সম্পূর্ণ উলঙ্গ ভঙ্গিতে, ওর ভাস্কর্য গোটা পৃথিবী বিখ্যাত, এমন কেউ নাই যে দেখেনি। আমার ধারণা আপনারাও দেখছেন। ঠিক আছে, একজন মানুষ, হ্যাঁ, ইতালিতেই আছে, ইতালি রোমে। ওটা পৃথিবীর বিখ্যাত একজন ভাস্কর্য। যদি ভাস্কর্য গুলাকে কাউন্ট করা হয়, শুরু করা হয় 1-2 থেকে, ওটা সবার আগে থাকবে, 1 নম্বর থাকবে। বিরাজ সাহেব অ্যাড দেখেন, এই যে এগুলা দেখেন তাজমহল টাইপের সব বিল্ডিং না? সে আমলের নকশা তো সব এই টাইপ ছিল, বিশাল বিশাল নকশা। তখন তো সবাই বাড়ি করতে পারতো না, রাজা বাড়ি করতো, রাজার কিছু বড় বড় মন্ত্রী পরিষদ বাড়ি করতো, আর সবগুলো থাকতো কি ছাউনি। আমরা এটা গোপাল ভাঁড় দেখে শিখেছি না? গোপাল ভাঁড় দেখেন না? তরকারি কাটতে কাটতে স্যার সময় চলে যায়, গোপাল ভাঁড়। বললাম তরকারি কাটতে কাটতে স্যার সময় চলে যায়, আবার গোপাল ভাঁড়। মনে ঠিক বলিনি না? যাই হোক, এই সব সময়ে এই যে মাইকেল অ্যাঞ্জেলোর যে বিশাল বিশাল বিল্ডিং এর নকশা, ডিজাইন, এবং সে কোন কোন নকশা ডিজাইন কিভাবে করতে জানেন? তাদের হাতে চিল থাকতো। চিল তো চেনেন, বাজ পাখি বা চিল। আমরা আমাদের রাজশাহীতে লোকাল ভাষায় আমরা ওটাকে চিল বলি। চিল, চিল আপনাদের এদিকে কি বলে? ওই বাজ পাখি চিল গুলাই ফেলিতে ওই জন্য একটা নামই দিছে চিল। ওরা হচ্ছে, ওরা তো শিকারিও হয়, জানেন তো বোধহয়। তো মাঝে মাঝে এই মাইকেল অ্যাঞ্জেলো কি করতো, যে আমার বাড়িটা উপর থেকে দেখতে কেমন লাগবে। তখন তো আর আপনার এই যে রকেট টকেট প্লেন কিছু ছিল না, তখন বেলু টেলু অনেক কিছুতে চেষ্টা করছে যে উপর থেকে দেখার, কিন্তু ওরা লাস্ট সিস্টেম করে আবিষ্কার করে এই চিলের উপর থেকে যখন যে বার্ড সাইড ভিউ দেখতে কেমন লাগে সে দেখাটার জন্য তারা কি করছে, এই যে আপনার পিলার দিছে, বাঁশ টাস দিয়ে, কাঠ টাট দিয়ে অনেক এভাবে উঁচু করতে 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 উপর থেকে গিয়ে দেখছে। ওই সময় মাথাতে কিভাবে ঢুকলো যে আমি উপর থেকে আমার বার্ড ভিউটা কেমন হবে, চিলের ভিউটা কেমন হবে, পাখির দৃষ্টিকোণ থেকে দেখলে কেমন হবে। ওই সময় তো আমরা সাধারণ মানুষ দৃষ্টিভঙ্গি কি জিনিস সেটাই তো বুঝি না, আবার চিলের ভঙ্গিতে দেখতে হবে কেন, পাখির ভঙ্গিতে দেখতে হবে কেন? এই সময় পরিবেশগুলো ছিল এত উন্নত, তাদের চিন্তাধারাগুলো ছিল
প্রকৃতি কেন্দ্রিক, মানুষকে হাজার হাজার বছর আগে নিয়ে যাওয়ার চিন্তা, মানুষকে নতুন কিছু দেওয়ার মানে চিন্তা। আর তখন যে এইসব ব্যক্তিত্বগুলো যা তৈরি করছে তাই আবিষ্কার। আর এখন তো সেই আবিষ্কার গুলাকে আমরা ভেঙে চুরে টুকরো টুকরো করতে করতে অনেক ক্ষুদ্র বিষয়ে চলে গেছি না, আমরা এখন মাইক্রো চিপে চলে গেছি না। এখন প্রতিযোগিতা পৃথিবীর চলতেছে কিসে? মাইক্রোচিপ। হ্যাঁ, এটা যার পৃথিবী তার, এখন এই সিস্টেম চলতেছে। 27 সালের পর থেকে চীনের হাতে চলে আসবে পরিপূর্ণভাবে, তখন হচ্ছে যুদ্ধ লাগবে আমেরিকার সাথে, এটা জানা কথা, লাগবেই। ধরেন তখন তারা হচ্ছে পৃথিবীটাকে আমাদেরকে গড়ে দিয়ে গেছে, আর আমরা হচ্ছে এখন কি করতেছি, ধীরে ধীরে এটা নষ্ট করছি। যেমন আপনি এখন কি 1 কাঠা মাটি খেতে পারবেন? আপনার সামর্থ্য আছে শহরের দিকে? এখন কিন্তু সামর্থ্য নাই, সবাই পারবে না। 100 জনের মধ্যে 2 জন বা 5 জন পারবে, বাদ বাকি পারবে না। কিন্তু আপনি ধ্বংস কিন্তু করতেছেন না। যেমন আমাদের ওদিকে তো বলছি যে 1 কাঠা মাটির দাম হচ্ছে, আমরা যেখানে থাকি 1 কাঠা মাটির দাম হচ্ছে 45-50 লাখ টাকা। 1 কাঠা মাটির দাম, মানে একজন চাকরিজীবী কি 1 কাঠা মাটি কিনতে পারবে? তাহলে আমার বাপরা এতগুলা কিভাবে কিনছে? কারণ সে সময় সস্তা ছিল, তাই না? কিনে কিনে রাখছে, এবং সেগুলো আমরা এখন এসে কি ধ্বংস করতেছি। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। কেউ নাই? উনি মনে আছে নতুন নাকি? তো যাই হোক, আপনারা আপনাদের জন্য আগামী দিন পড়া থাকলো হচ্ছে, আমি এগুলো নিয়ে আর পড়াবো না, ঠিক আছে? এগুলো নিয়ে পড়ানো তেমন কিছু নাই। এগুলো আপনাদের জাস্ট হচ্ছে কিছু জিনিস জানালাম যে এই শিল্পী জগৎটা কত বৃহৎ, কোন পর্যায়ের জিনিস। আপনাদের আজকে লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে একটু পড়লেন, এই যে জ্ঞান বিজ্ঞান হাড় হুড্ডি প্লেন, এখন মোটামুটি একটু ধারণা হয়েছে যে শিল্পটা কত বৃহৎ পরিসরে গোটা পৃথিবীতে আঁকড়ে ধরে আছে। এই শিল্পর জন্যই আজকে পৃথিবীর এই অবস্থা, শিল্প না থাকলে এটা কিছুই থাকতো না। কেমন? এই জন্য শিল্প সম্পর্কে আমাদের ধারণাটা একটু ভালো ধারণা রাখতে হবে, তাহলে আপনাদের অনেক সমস্যায় সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তারপরে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, রাফায়েল, ভ্যান গগ, এর মধ্যে প্রথম 3টা আগামী যেদিনই হোক একটা পরীক্ষা নেব, ছোটখাটো মৌখিক পরীক্ষা, হয়তো মার্কসও দিব। অনেক যারা থাকবে তারাও, যারা পরীক্ষা অংশগ্রহণ করবে না ডাইরেক্ট 5 মার্ক আগে কেটে দিব আমরা, আর যারা যারা থাকবে তাদের মার্কস গুলো অ্যাড হবে, ঠিক আছে? 5 মার্ক কেটে নিব। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা অনলাইনে হোক অফলাইনে হোক সমস্যা নাই, আর যারা অংশগ্রহণ করবেন তাদের 5 মার্ক আগেই বাদ, তাই না? জি না, লিখতে দেবো না, মৌখিক। একটা ভুল গেলে 1 মার্ক কাটা। আপনাদের ওই যে বললাম না যে প্র্যাকটিক্যাল যে বেস মার্ক গুলা আমাদের হাতে আছে, সেখান থেকে কেটে নিব, ডাইরেক্ট কেটে নিব উইথ হালিম। আচ্ছা, আর হচ্ছে আপনার এই যে আমাদের দেশীয় যে শিল্পী, আমাদের দেশীয় শিল্পীর নাম বলেন। বুলবুল চৌধুরী, বুলবুল না, বুলবুল বলেন কি? বুলবুল, বুলবুল কে? আমি তো বুলবুল এতদিন পাইনি। বুলবুল যাই হোক, হতে পারে, ম্যাম বসেন আপনি। বুলবুল যদি আপনি পড়েও থাকেন আর কোনোদিন মনে রাখবেন না, ওটা ভুল তথ্য পাইছেন। আমরা এতদিন পড়ে আসলাম, আমি কোনোদিন বুলবুলের নাম পড়িনি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখন আমার নাম যদি আপনি বইয়ে অ্যাড করে দেন তাহলে তো বিপদ, বুঝছেন নি? আমার নাম তো বই অ্যাড করার মতো কিছু হয়নি, তপস্যা করলেও মনে হয় সেটা হবে না। সেই নামগুলো কখনো মনে আনবেন না। আনবেন হচ্ছে শিল্পচর্চা জয়নুল আবেদিন, তারপরে আপনার এস এম সুলতান, কামরুল হাসান, নবির আহমেদ, রফিকুন নবী, তারপরে হচ্ছে আপনার আর বলেন রশিদ চৌধুরী, তারপরে হচ্ছে আপনার আরো আছে যে প্রথম আলোর কে ছিল, প্রথম আলোর কার্টুন কে তৈরি করতো? রফিকুন নবী করতো বেশি না, রফিকুন নবী করতো। যাই হোক, অসংখ্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর আছে, গগনচন্দ্র আছে। ধরেন নাম মনে করতে করতে গেলে বহু নাম মনে আসবে, কিন্তু বুলবুলের নাম আমি প্রথম শুনলাম, বুঝলেন? যাক, ভুলে যান এটা। এই বাংলাদেশের 4 থেকে 5টা নাম মনে রাখবেন সব সময়ের জন্য, হ্যাঁ?
ভুলবেন না, কারণ আমার দেশের সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা বাইরের সম্পর্কে জানার চেষ্টা করব। আর বাইরের সম্পর্কে আজকে পড়ালাম, এরপরে আর পড়ানোর দরকার হবে না। যে কোনো শিল্পী সম্পর্কে কি বললাম, জন্মসাল, মৃত্যুসাল, তার কিশোর জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, এগুলো জাস্ট 3-4 মার্কের জন্য যতটুকু লেখা লাগে লিখবেন। এবং যখন বর্ণনাতে যাবেন, বর্ণনাতে গেলেই হচ্ছে তার সম্বন্ধে একটু উল্লেখযোগ্য হারে একটু লিখবেন। লিখার পরে শিল্পের বর্ণনাতে যাবেন। আমরা চিকিৎসা ক্ষেত্রে বর্ণনা যাব না, আমরা উড়োজাহাজের বর্ণনাতে যাব না, আমরা আর্কিটেক্টের বর্ণনাতে যাব না, আমরা শিল্পের বর্ণনাতে যাব। যার পরে তার 3 থেকে 4টা শিল্প সম্পর্কে একটু বর্ণনা লিখবো। যে লাস্ট সাপার ছবিটা ছিল এমন, যেখানে এরকম 30 বা 40 জন মানুষকে একটা হল রুমের মধ্যে বসে থাকা অবস্থা দেখা যায়। তারা একটু মনে হয় উচ্চস্বরে কথা বলতেছিল বা কোনো খাবার গ্রহণ করছিল, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। এটা ধারণা করা হয় ছবিটা বর্তমানে অমুক অমুক জায়গায় অবস্থিত বা ফ্রান্সের কোন মিউজিয়ামে অবস্থিত আছে, যার আনুমানিক মূল্য এত। এই যে এইভাবে একটু বর্ণনা দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের দেশীয় শিল্পীদের সম্পর্কে আমরা একদিন লাস্ট করে ওটাও শেষ করে ফেলবো, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই স্টপ করি। আমরা ছোট্ট একটা ব্রেক নেই, পানির বিরতি, তারপরে এসে আমরা প্র্যাকটিক্যালের দিকে মনোনিবেশ করব। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম মহিলা ভাস্কর অগাস্টিক রোদা। কোন শিল্পীকে পুটো বলা হয়? লাস্ট সাফার, জয়নুল আবেদিন, রাফায়েল, পল সেজান, কামরুল হাসানের যে কোনো ক্রমের বর্ণনা, রেমব্রান্ড, এস এম সুলতান চিত্রশিল্পী। এই দেখেন রেমব্রান্ড আছে এখনো, পল সেজান আছে। এই দুটো কিন্তু কথা আমি বলতেছি না আপনাদেরকে, আমি এখনো বলতেছি ওই দুটো এখন আপাতত পড়ার দরকার নাই, কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। কোন সময় কি আসবে না আসবে আমাদের ধারণা আছে। ধরেন এই যে গতবারের আগের বার কি তার আগের বার যে বোর্ড কোশ্চিন হয়েছিল, আমার ছাত্রী করছে। কি বলবো, কারণ আমার ছাত্রী, আমার 3 বছরের জুনিয়র, ও বোর্ড কোশ্চিন যে করে আসছে। বোর্ড কোশ্চিন আমারও যাওয়ার কথা আছে, আমি হচ্ছে সময় দিতে পারতেছি না। ওখানে গিয়ে থাকতে হবে প্রতিবারই 3 কি 4 জন করে, মানে বাংলাদেশ থেকে এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করে একটা রুমের মধ্যে বন্ধ রাখে সকাল থেকে বিকাল পর্যন্ত, কারোর সাথে যোগাযোগ কোনো কিছু হবে না। দিয়ে 3 জন 3টা সেট কোশ্চিন করতে হয়, আমি এক সেট, উনি এক সেট, আরেকজন এক সেট, 3 সেট কোশ্চিন আমরা জমা দিয়ে চলে আসবো। কার কোশ্চিন আসবে পরীক্ষাতে বলা মুশকিল, এটা হচ্ছে সিস্টেম। আমার একবার ওয়াইফ গেছে একবার, আর আমার নামও দেওয়া ছিল, কিন্তু আমি এখন সময় দিতে পারতেছি না। অযথা নিজের টাকা পয়সা খরচ করে যেতে হবে। ওই 6 কি 7 মাস পরে গিয়ে একটা বিল আসবে, বুঝতেন। তার 2-3 দিন ঢাকায় গিয়ে এসে আর ঝামেলা। তো এই যে কোশ্চিন গুলো হয় না, এই কোশ্চিন গুলো যে আমরা পড়াই, আমি আপনাদেরকে এত কনফিডেন্স কি করে দেই, কারণ হচ্ছে এর বাইরে কিছু নাই। আর আমি জানি যে এগুলো থেকে 100% আসবে। এর মধ্যে থেকে না আসলে যে কোশ্চিন করছে ও গাধা, বা জীবনে কিচ্ছু শিখে নাই। এর বাইরে কিছু হবে না, বুঝছেন। তো ঠিক আছে, আপনারা একটু বান্ধবীরা মিলে একটু গল্প করেন, আমরা একটু চাটা খেয়ে আসি। আর আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে চা খেতে যাবেন, তাহলে সবাই আমন্ত্রিত।